বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, শেখ হাসিনা যখন 2008 সালের নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন তার মাত্র কয়েকদিনের মধ্যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাযজ্ঞ চলে, যেটাকে পিলখানা বিদ্রোহ বা আরও নানান অভিধায় অভিষিক্ত করা হয়। এবং ওই ঘটনা আপনারা জানেন যে 58 জন সেনা অফিসার, বাংলাদেশের অত্যন্ত ট্যালেন্টেড অফিসার সেই হত্যাকাণ্ডের শিকার হন সেই সময়টাতে। এবং আমাদের মুক্তিযুদ্ধেও এবং সম্ভবত পৃথিবীতে খুব এমন কোনো ঘটনা প্রবাহ আছে কিনা যেখানে একসঙ্গে এতজন সেনা অফিসার হত্যাকাণ্ডের শিকার হন, কিন্তু সেদিন সেটা হয়েছিল। এর বাইরেও আরও অনেকে জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন সেনা অফিসাররা এবং তাদের পরিবারের সদস্যরা। অনেকেই মনে করছিলেন সেটাই বোধহয় শেখ হাসিনার বিদায়কাল নিশ্চিত করবে, কিন্তু তারপরেও একটার পর একটা নির্বাচন হয়েছে, কেউ অংশ নিক বা না নিক তিনি ক্ষমতায় ছিলেন এবং শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু পিলখানায় আসলে কী ঘটেছিল, কেন ঘটেছিল, কারা এর জন্য দায়ী, সেই ঘটনা ঘটবার পরে তার বিচার বা বিচারের আগে তদন্ত সেটা যথাযথ হয়েছিল কি না, না হয়ে থাকলে কেন হয়নি, এর সঙ্গে কারা কারা জড়িত ছিলেন দেশের ভেতরে এবং বাইরে, সেগুলো এখনও অনেক বড় প্রশ্ন। উত্তর খোঁজার চেষ্টা করব আমরা, উত্তর হয়তো পাওয়া যাবে না পুরোপুরি। আজকের এই অনুষ্ঠানে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সামরিক কর্মকর্তা মেজর রেজাউল করিম। তিনি সেই ঘটনা প্রবাহের মধ্যে একেবারে ভেতর থেকে যুক্ত ছিলেন। আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রাক্তন সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক। তিনিও সেই ঘটনা প্রবাহের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। এবং আমাদের সঙ্গে ইটালি থেকে যুক্ত হচ্ছেন আল জাজিরার অনুসন্ধানী টিমের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন খান সামি হিসেবেও তিনি আমাদের বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর কাছে বেশ পরিচিত এবং জনপ্রিয়। স্বাগত আপনাদের তিনজনকেই তৃতীয় মাত্রায়। আমি একটু মেজর রেজাউল করিম আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে বিডিআর হত্যাকাণ্ড সেটার প্রেক্ষাপটটা আসলে কী ছিল। আমরা নানান স্টোরি শুনেছি, কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কীভাবে দেখেন এবং কেন এই হত্যাযজ্ঞটা ঘটল। ধন্যবাদ জিলুর ভাই। আপনার মাধ্যমে চ্যানেল আই এবং তৃতীয় মাত্রার মাধ্যমে সমস্ত দেশবাসীকে এবং বর্তমানে যে নতুন স্বাধীন বাংলাদেশ তার মেইন রূপকার দেশের নতুন প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। আমি মেজর রেজাউল করিম। 2009-এর 25শে ফেব্রুয়ারি আমি তৎকালীন র্যাব 3-এ কর্মরত ছিলাম। এখন জিল্লুর ভাইয়ের কোশ্চেন অনুযায়ী আমি বলছি যে কেন বা প্রেক্ষাপটটা আপনার মানে প্রেক্ষাপটের সঙ্গে আপনি সম্পর্কিত ছিলেন না, বাট পিলখানা হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা প্রবাহের সময় বা ঘটনা যখন চলে তখন আপনি জড়িয়ে পড়েছিলেন পেশাগত দায়িত্বে, সেখান থেকে আপনি বলতে পারেন। আমরা ডক্টর সুবাইলের কাছ থেকে বাকিটা শুনবো না হয়। 2009-এর 25শে ফেব্রুয়ারি সকাল 7:30 কি 8টার দিকে আমার তখন পোস্টিং ছিল ক্যাপ্টেন হিসেবে র্যাব 3-র অ্যাডজুটেন্ট এবং অল অন সাডেন কন্ট্রোল থেকে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে র্যাব 3-এর অ্যাডজুটেন্ট হিসেবে ছিলাম এবং নিউ মার্কেট গেটটা অর্থাৎ পিলখানার হসপিটাল গেট যেটাকে বলে সেই জায়গাটা র্যাব 3-এর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ছিল। তো কন্ট্রোল থেকে ফোন আসে যে এরকম একটি অসন্তোষ দেখা দিয়েছে পিলখানার ভিতরে। তো র্যাব 3-কে পিলখানার হসপিটাল গেট অর্থাৎ নিউ মার্কেট গেটে ডিপ্লয় করা হয়। তো আমি তাৎক্ষণিক ছুটে যাই, যদিও আমার লিগামেন্টের সমস্যার কারণে আমি সিএমএইচে ছিলাম। তো সেখান থেকে আমি ছুটে যাই এবং আমার ইউনিটের সঙ্গে জয়েন করি এবং তারপরে এখানে যে দেখতে পারি যে একটু মানে বিভিন্ন ধরনের শোরগোল, বেশ কিছু বিডিআরের লোকজন মুখে গামছা বাঁধা অবস্থায় গেটে পাইচারি করছে বা মানে তারা চিল্লাপাল্লা করছে, হ্যান্ড মাইকে তারা ঘোষণা দিচ্ছে যে এখানে কেউ ঢুকতে পারবে না বা তারা আজকের থেকে বিদ্রোহ ঘোষণা করছে। তো আমি ওয়ান অফ দ্য ফার্স্ট পারসন
যে কিনা ওইখানে দাঁড়িয়ে সমস্ত ঘটনাগুলো তৎকালীন আমার সিও কর্নেল জাকির ছিল, অর্থাৎ র্যাব 3-এর সিও, এবং কর্নেল রেজানুর খান র্যাবের এডিজি, তাদেরকে জানাই। কাকতালীয়ভাবে 9:15টার দিকে আমার কাছে আমার প্রাক্তন সিও, অর্থাৎ 31 বেঙ্গল এবং 1 বীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, যে কিনা আমার একদম ঘনিষ্ঠ বড় ভাইয়ের মতো ছিল, কর্নেল জাহিদের ফোন আসে কিছুদিন আগেই, অর্থাৎ তার আগের দিন রাতেই আমরা গুলশানে তার পুরো ফ্যামিলি সহ আমরা ডিনার করেছি। তো তার ফোন আসে যে রেজা, আমি খুব বিপদে আছি, যেভাবে পারো আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করো, র্যাবের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলো বা অন্যান্য তোমাদের কোর্সমেট এবং আর্মির হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করো। তো উনি জাস্ট এই ঘটনার প্রায় সপ্তাহখানেক আগেই পিলখানাতে পোস্টিং হয়েছিলেন। তো স্যারের কলটা আসার পরে আমি খুব বিচলিত হয়ে পড়ি এবং এই ব্যাপারটা নিয়ে আমার এখন নামটা মনে আছে, ডিএডি মোজাম্মেল, র্যাব 3-র। তো তাকে আমি বলি, আপনি আপনার প্লাটুন নিয়ে একটু এগিয়ে যান, এবং সর্বপ্রথম আমাদের উপরে ফায়ার ওপেন করে বিডিআররা, এবং তাৎক্ষণিকভাবে ডিএডি মোজাম্মেলও ফায়ার ওপেন করেন। এবং আমরা যখন ফায়ার ব্যাক করি, এই ব্যাপারটা নিয়ে যখন আমি আমার সিওকে বলি যে পিলখানার হসপিটাল গেট বা নিউ মার্কেট গেট আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, শুধু আমাদেরকে অনুমতি দেন, আমরা এই গেটটা ক্লিয়ার করি। এই কথাটা শোনার পরে কর্নেল জাকির খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, তার সঙ্গে অনেক মতানৈক্য দেখা দিল। একটু পরে দেখলাম যে আমাকে তৎকালীন কর্নেল রেজানুর খান, অর্থাৎ র্যাবের এডিজি, উনি আমাকে ফোন দিলেন এবং আমাকে তৎক্ষণাৎ ওইখান থেকে প্রত্যাহার করলেন। তো ব্যাপারটা আমার জন্য খুব আশ্চর্যের ব্যাপার ছিল যে আমাদের ব্রাদার অফিসাররা ভিতরে আছে, অথচ আমরা কোনো কিছু করতে পারছি না। আমাকে যেহেতু প্রত্যাহার করতে বলা হয়েছে এবং আমাকে ইনস্ট্যান্ট পোস্টিংয়ের কথাও বলা হয়েছে, তো আমি ঠিক আছে চলে আসি। দুপুর পর্যন্ত প্রচণ্ড অস্বস্তির মধ্যে বিকাল 3টার দিকে আমরা আবাহনী মাঠের দিকে জড়ো হতে থাকি, যেখানে 46 ব্রিগেড তারা যায়, এবং ওইখানেও দেখি যে 46 ব্রিগেডের ট্যাঙ্ক আসছে বা এপিসি এসছে, এবং অন্যান্য সমস্ত অফিসার, অর্থাৎ অফিসারদের গ্যাদারিং যে জায়গাগুলোতে থাকে, অর্থাৎ আমি যেমন আমার কোর্সের সমস্ত কোর্সমেটদেরকে জানিয়েছিলাম যারা এমআইএসটিতে তৎকালীন বিভিন্ন ধরনের কোর্সের উপর ছিল, অর্থাৎ এমবিএ বা ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে ছিল, তাদের সবাইকে জানানো হয়। প্লাস বিভিন্ন গ্যারিসন থেকে যারা ঢাকায় ছুটিতে এসছে সবাই এসে জয়েন করে, এবং সবার একটাই দাবি ছিল যে কোনো মূল্যে পিলখানার ভিতরে অপারেশন চালানো। কিন্তু কোনোভাবেই আমরা কারো কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। তো একটা পর্যায়ে যে তৎকালীন 46 ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, উনি বলেন না ঠিক আছে, খুব শীঘ্রই আমরা অপারেশন করতে যাব। তো কোনো আদেশ এখনও আমরা পাইনি, আমরা ওয়েট করছি। তো এরপরে আমরা ক্যান্টনমেন্টে চলে আসি যখন কোনো আদেশ পাওয়া যায়নি। ক্যান্টনমেন্টে আসার পরে আমি একজন প্যারাট্রুপার কমান্ডো, তো আমার মাদার ইউনিট ছিল হচ্ছে 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। আমরা আদেশের জন্য অপেক্ষা করি। ওই দিন রাত্রেই কমান্ডো ব্যাটালিয়নের একটি ফুল কোম্পানি C-130 নিয়ে পুরোপুরি রেডি ছিল, যে আমাদের দাবিটা শুধু ছিল ঠিক আছে, যেহেতু দুপুর থেকে আমরা বাংলাদেশের চ্যানেল না হোক ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি যে সমস্ত অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে, বিভিন্ন জনকে ট্র্যাক করে করে যারা ফোন করেছে। যেমন আমি অলরেডি খবর পেয়েছিলাম যে কামরাঙ্গীচরের থেকে বেশ কিছু লাশ পাওয়া যাচ্ছে। তো সন্ধ্যার পরে আমি সেই জায়গায় যাই। আমি নিজে, আমার ক্লাসমেট, প্লাস হচ্ছে ক্যাডেট কলেজের ক্লাসমেট, প্লাস হচ্ছে কোর্সমেট ক্যাপ্টেন মাঝহারের লাশ রিসিভ করি। সবচেয়ে দুঃখের ব্যাপারটা হচ্ছে যে তার বাম চোখটা উপড়ানো ছিল, তার জিহ্বাটা কেটে ফেলেছিল। তো এই পরিস্থিতি দেখার মতো আসলে মানসিক পরিস্থিতি আমার কাছে ছিল না। এরপরও আপনারা যত ছবি দেখবেন যে পিলখানার যত ছবি আছে, এর মধ্যে কর্নেল জাহিদের লাশটা যখন আমি রিসিভ করি,
আই ক্যান সে ইউজিলি ভাই যে কর্নেল জাহিদকে আমি খুব অপছন্দ করতাম। উনি আমাকে এত বেশি মাত্রায় বুলি করতেন, বাট ওই দিন আমি বুঝতে পারি লোকটাকে আমি কত বেশি ভালোবাসতাম। আমি নিজেও আমার কান্না ঠেকা রাখতে পারিনি। তো স্যারের লাশটা যখন রিসিভ করি, আমার ওই ইয়েটা ছিল না। স্যারের সম্বন্ধে ছিল মেজর নিয়ামুল স্যার। তো তাকে নিয়ে আমি যখন লাশটা রিসিভ করি, ভাবিকে বা স্যারের দুইটা বাচ্চা নিলয় নির্ঝরকে কোনো কিছু বলার মতো আমার কোনো ভাষা ছিল না। লাশ রিসিভ করে নিয়ে আসি। মাঝারের বড় ভাইও কুমিল্লা ক্যাডেট কলেজের ছিলেন, যদিও আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের। তো ভাইয়ের কাছে লাশটা দিয়ে, উনিও আর্মি অফিসার। তারপরে মাত্র 23 দিন আগে মাঝার বিয়ে করেছিল, যিনি ছিলেন হচ্ছে তৎকালীন আইজিপি নুরুদ্দিন সাহেবের জামাই। তো আমার সবচেয়ে বড় বিষয় ছিল নুরুদ্দিন স্যারও, নূর মোহাম্মদ স্যার, সরি, নূর মোহাম্মদ স্যারও র্যাবকে কোনো পারমিশন দেননি কোনো ধরনের কোনো অপারেশন করার। বাট আই ক্যান সে যে অনলি র্যাব ওয়াজ কেপেবল এনাফ টু ক্যাপচার দি হোল পিলখানা। সো মেজর রেজা, আমি একটু আপনার কাছ থেকে পরের দফায় এসে বুঝতে চাইবো যে কেন আপনার কাছে কি মনে হয়, নিশ্চয়ই এতগুলো বছর গেছে, কেন পারমিশন পেলেন না বলে মনে হলো? এক, দুই হচ্ছে আমি জানি যে এর পরে আপনাকে যথেষ্ট সাফার করতে হয়েছে, অনেক সাফারিংসের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটা কেন এবং কীভাবে, সেই কথা আমি আপনার কাছ থেকে শুনতে আসবো। আমি যাচ্ছি ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক আপনার কাছ থেকে শুনতে চাই। আমি প্রেক্ষাপটটা একটু বুঝতে চাইছিলাম যে মেজর রেজার কাছে, এবং তিনি যেহেতু র্যাবে ছিলেন, সেই কারণে ওর মধ্যে আর তিনি প্রবেশ করেননি। তো আমি আপনার কাছ থেকে শুনতে চাই, এবং সেই সঙ্গে আপনার ইনভলভমেন্টটা কি এই ঘটনায়। ধন্যবাদ জিতুর ভাই, যে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। এবং আমি এই চ্যানেল এর মাধ্যমে আমি দেশ এবং জাতিকে আজকে কিছু তথ্য, যেটা দীর্ঘ 14 বছর যাবত হয়তো বা এই তথ্যগুলো অজানা রয়ে গেছিল, সেটা আমি আজকে উন্মোচন করতে চাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু এখানে প্রেক্ষাপটের প্রশ্নটা এসেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকে এটাকে বলে বিডিআর বিদ্রোহ, বাট আমি ব্যক্তিগতভাবে এটাকে বিডিআর বিদ্রোহ বলতে চাই না। এটা একটা পরিকল্পিত গণহত্যা। ইটস এ জেনোসাইড অ্যান্ড ইটস এ ভেরি কোল্ড ব্লাডেড জেনোসাইড। এবং এই পরিকল্পিত গণহত্যাটা সংঘটিত হয়েছিল বাংলাদেশকে, বাংলাদেশের জাতীয়বাদের চেতনাকে এবং বাংলাদেশের দেশপ্রেমকে, যারা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ, শুধুমাত্র সামরিক বেসামরিক না, সমগ্র বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য প্রথম স্টেপ ছিল এটি। এবং এই গণহত্যার পিছনে সামরিক, বেসামরিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। বিডিআর বিদ্রোহ সময়কালীন এবং তৎপরবর্তী সময়ে আমার বিডিআর এর ভিতরে চাকরি করার সুযোগ হয়েছে। আমি এই গণহত্যা সংগঠনের সময়, তখন কি আপনি বিডিআরে ছিলেন? না, আমি তখন 25শে ফেব্রুয়ারি তখন আমি এমআইএসটি তে ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছিলাম। আমার কাছে সর্বপ্রথম সকাল 8:35 ক্যাপ্টেন তানভীর হায়দার নুসার, উনি আমার ক্যাডেট কলেজেরও বড় ভাই, যিনি বিডিআর বিদ্রোহে শহীদ হয়েছেন, আমাকে প্রথম ফোন করে বললেন যে সুবাইল, উই আর ইন ট্রাবল, তুই কুইকলি জুনায়েদকে জানা বিষয়টা, এখানে অবস্থা ভালো না। ক্যাপ্টেন জুনায়েদ, উনি ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদের এডিসি। আমি যতটুকু জানি উনি বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল পদবিতে কর্মরত। আমি ওনার ফোন পাওয়ার সাথে সাথে আমি মেসেজটা ওনাকে কনভে করি। উনি আমাকে বলেন যে বিষয়টা সেনাপ্রধান অবগত আছেন। এরপরে আমরা যারা এমআইএসটি তে আরো যারা কতিপয় অফিসার ছিলাম, এখানে প্রায় 250 থেকে 300 জন অফিস বিভিন্ন কোর্স এবং ট্রেনিং এ কর্মরত ছিল। তার ভিতরে আমরা কয়েকজন, আনুমানিক 10 থেকে 15 জন আমরা ইঞ্জিনিয়ার ব্রিগেডে চলে যাই, যেটা ঢাকার ইঞ্জিনিয়ার ব্রিগেড। এখানে আপনাকে বলতে চাই, আমি কয়েকজন তৎকালীন সামরিক কর্মকর্তা যারা হয়তো বা এখনো সার্ভিং এ আছেন অথবা এখনো রিটায়ার্ড করেছেন, তাদের কিছু ভূমিকার কথা আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে চাই। আমি যখন এমআইএসটি থেকে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের দিকে যেতে থাকলাম, এটা আনুমানিক সকাল 9:30টার দিকে, তখন ডিফেন্স সার্ভিস অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ছিলেন তৎকালীন মেজর জেনারেল ইকবাল করিম ভুইয়া, তিনি সর্বপ্রথম পরে সেনাপ্রধান হয়েছিলেন। তিনি আমাদেরকে বাধা দেন এবং আমাদেরকে বলেন, উই শুড নট ইন্টারফিয়ার ইন মিলিটারি জব, উই শুড বি রিমেইন ইন আওয়ার ওন প্লেস।
আমরা ওনার বাধাটা শুনি নাই। আমরা ইঞ্জিনিয়ার ব্রিগেড থেকে সৈনিকদের সাথে মিশে আবাহনী মাঠে আমরা গিয়েছিলাম সকাল 11:15 বা 11টার দিকে, আমি এক্সাক্ট টাইমটা মনে নাই। তো সেখানে আমরা 7 জন অফিসার, একটু আগে রেজা স্যার বলছেন র্যাবের কথা, আপনারা হয়তো বা জানেন না যে সেনাবাহিনীরও কতিপয় 7-8 জন অফিসার তাদের ভাই ব্রাদার অফিসারদেরকে এবং তাদের পরিবারদেরকে বাঁচানোর জন্য আমরা পিলখানার অভিমুখে রওনা করেছিলাম অস্ত্রসহ। এবং সেই মুভমেন্টের কিছুটা ভিডিও হয়তোবা তৎকালীন সে সময় কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, যেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি। আমি দেখেছি আমাদের দিকে তো সেই 7-8 জনের ভিতরে আমিও একজন ছিলাম, যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের অফিসারদেরকে এবং তাদের ফ্যামিলিদেরকে বাঁচানোর জন্য আমরা সামনে মুভ করতেছিলাম। তো তখন আমাদের অবস্থান দেখে বিডিআর এর সৈনিকরা পিলখানার যে রাইফেল স্কোয়ারের গেটটা থেকে এলোপাতারি গুলি করতে করতে তারা পিছিয়ে যেতে থাকে। আমাদের একটা সমস্যা ছিল যে আমরা যে 7-8 জন অফিসার ছিলাম, আমরা জুনিয়র অফিসার ছিলাম, সবাই ক্যাপ্টেন পদবী। আমরা কেউই পিলখানাতে আগে চাকরি করি নাই, সুতরাং পিলখানার অভ্যন্তরীণ লেআউট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। এবং যে পরিমাণ গুলি হচ্ছিল এতে আসলে আমাদের রিইনফোর্সমেন্ট দরকার ছিল। তখন রেজা স্যারের সাথে আমাদের কথা হয়, উনি নিউ মার্কেটে অবস্থান করছিলেন, তখন আমরা জানতে পারি। এবং র্যাবের আরেকটি দল হাজারীবাগে অবস্থান করছিলেন বলে আমরা নিশ্চিত হই। তখন আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করছিলাম যে হাউ টু গেট ইনসাইড অ্যান্ড আমাদের কারো কাছে লেআউট আছে কিনা, কোন পজিশনগুলো স্ট্র্যাটেজিক পজিশনগুলো আমরা যদি দখল করে নেই তাহলে সেটা আমাদের জন্য এই মিউটিনিটা নিউট্রালাইজ করাটা সম্ভব হবে এবং উই ক্যান রেস্কিউ আওয়ার অফিসার্স। আনফরচুনেটলি আমরা তখন রিইনফোর্সমেন্ট কল করি এবং এই সময় এমআইএসটির কমান্ডেন্ট ছিলেন মেজর জেনারেল ওয়াদুদ, যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেন। উনি আমাকে ফোন দেন, ফোন দিয়ে বেশ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারপরে বলে যে তোমরা এক্ষুনি ইউ কাম ব্যাক টু দ্য আবাহনী ফিল্ড, চলে আসো, তোমাদের এখনই উইদিন 5 মিনিটস আর্মি উইল গো ফর অফেন্সিভ। তো এই যেহেতু আমরা পিলখানা লেআউট জানতাম না, প্লাস আমাদের রিইনফোর্সমেন্ট দরকার ছিল, এই জন্য আমরা আসলে একটু ধ্যানিত হয়ে যাই এবং পরবর্তীতে আবাহনী মাঠে আমরা ব্যাক করি। তো 25শে ফেব্রুয়ারি 12টার দিকে আমরা আবাহনী মাঠে ফিরে আসি, আমরা 7-8 জন। এবং এরপরে যখন দেখতে পারি যে আসলে আর্মির কোনো অফেন্সিভের কোনো প্রিপারেশন নেই, পরে আমি আসলে সেই জায়গা থেকে সরে যাই। এবং এর 24 ঘন্টা পরে সেনাবাহিনী সেখানে ঢুকে। একটা জিনিস এখানে খেয়াল করেন, আজকে প্রকাশিত হচ্ছে যে র্যাব এবং আর্মির আমরা সেখানে ছিলাম, উই কল ফর দ্য রিফোর্সমেন্ট। আজকে যদি সেই জায়গাটা আমরা ঢুকতে পারতাম, আমাদের যদি সেই সহায়তা করা হতো, তাহলে এই ম্যাসাকার, এই গণহত্যাটা সংঘটিত হয় না। কেন আমি বললাম যে এটা একটা পরিকল্পিত গণহত্যা? ওইখানে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, বাইরে থেকে সেনাবাহিনী, সিভিল প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, they have ensured that all the killings has been complete, যার জন্য সেনাবাহিনীকে 27 ঘন্টা পরে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। কোন সেনা অফিসার ভিতরে ঢুকতে পারেন। আপনারা গত কিছুদিন আগে ক্যাপ্টেন জাহান বা ইসরাত জাহানের কথা শুনেছেন যে হাউ ডিজিএফআই ইজ বিং ম্যানিপুলেটেড, কিভাবে লোকেশন ট্র্যাক করে কোথায় কোন অফিসার আছে তাদেরকে লোকেশন দিয়ে দিচ্ছিল, and finally found that those officers are being brutally killed. এই ঘটনার পরবর্তী পর্যায়ে আমার 4 মাস পরে বিডিআর এ পোস্টিং হয়। তখন বিডিআর এর তদন্ত এবং সবকিছু কাজ চলমান। আমার পোস্টিং হয় বিডিআর এর পানছড়িতে 30 রাইফেল ব্যাটালিয়নে। সেখানে আমি 3টা ব্যাটালিয়নের আমি বিচার কার্যক্রমের জন্য তদন্ত কার্যক্রম করি এবং তারপরে সেপ্টেম্বর মাসে আমাকে ঢাকাতে নিয়ে আসা হয় এবং আমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় বিডিআর বিদ্রোহের তদন্ত কার্যক্রমের সমন্বয়কারী অফিসার হিসেবে। আমি যখন এই তদন্ত কার্যক্রমের সমন্বয়কারী অফিসার হিসেবে দায়িত্ব নিলাম, তখন সেনাবাহিনীর বর্তমান যিনি উপদেষ্টা আছেন সেনাবাহিনী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার, নেতৃত্বাধীন একটা তদন্ত কমিটি কাজ করতেছিল। এর বাইরে র্যাবের একটা তদন্ত কমিটি ছিল, পুলিশের একটা তদন্ত কমিটি ছিল, যেটার নেতৃত্ব ছিল আবুল কাহার আকন।
আপনি নামগুলা খেয়াল করবেন, আবুল কাহার আকন এবং মনিরুল ইসলাম, যিনি এডিশনাল এডিজি মনিরুল ইসলাম হয়েছিলেন। এবং বিডিআর এর অভ্যন্তরীণ একটা তদন্ত কমিটি ছিল, যেটার নেতৃত্ব দিচ্ছিল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল আজিজ, যিনি পরবর্তীতে সেনা প্রধান হয়েছিলেন। এবং সেখানে বিডিআর এর ডিজি ছিলেন তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম। উনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার্ডে যান। কেন আমি এই নামগুলা স্পেসিফিক উল্লেখ করলাম? আমি যখন এই তদন্ত কার্যক্রমের সমন্বয় করতে থাকলাম, তখন আমার কাছে সমস্ত তদন্ত রিপোর্ট এবং তাদের কার্যক্রম, তাদের আপনার এভিডেন্স, প্রমাণ, এগুলো আমার কাছে আসলো। এবং আমি দেখলাম যে এখানে তদন্ত কার্যক্রমকে বাধা প্রদান করার একটা সুনির্দিষ্ট চেষ্টা এখানে হচ্ছে। এই তদন্ত কার্যক্রমের রিপোর্টের মাধ্যমে আমি দেখতে পাই যে এই গণহত্যার পরিকল্পনা করা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। যে গণহত্যার পরিকল্পনা 2008 সালের ডিসেম্বর থেকে করা হয়েছে, এবং ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, অলমোস্ট 3 মান্থস, 90 ডেজ, 50-এরও অধিক বিডিআর এর সৈনিকরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বেসামরিক ব্যক্তিবর্গের সাথে একাধিক মিটিং করেছে। তাহলে আমাদের দেশে ডিজিএফআই এবং ডিজিএফআই কর্মরত যারা ছিলেন, তারা তখন কি করলেন? তারা কি একটিবারও এই মিটিং এর খবর, গোয়েন্দা তথ্য পান নাই? বিডিআর এর ভিতরে যারা গোয়েন্দা সংস্থা ছিল, তারা কি একটিবারও সেই তথ্য পান নাই? কেউ যদি বলে যে তারা একটিবারও সেই তথ্য পান নাই, ইটস অ্যান অ্যাবসোলিউট লাই। অর্থাৎ তারা সেই তথ্য পেয়েছিল এবং সেই তথ্য সুনির্দিষ্টভাবে গোপন করেছে। এই তদন্ততে উঠে আসছে যে 2008 সালের ডিসেম্বর থেকে একজন প্রাক্তন সংসদ সদস্য প্রতি শুক্রবার বিডিআর অভ্যন্তরে জুম্মার নামাজ পড়তে যেতেন, এবং জুম্মার নামাজ শেষে উনি 1 থেকে 1.5 ঘন্টা বিডিআর সৈনিকদের সাথে মিটিং করতেন। এবং উনি পরবর্তীতে ওই এলাকার সংসদ সদস্য হয়েছিলেন, এবং তার বাসাতে একাধিকবার বিডিআর এর সৈনিক এবং অন্যান্যরা এই গণহত্যার সাথে জড়িত তারা মিটিং করেছে। এবং সেখানে উঠে এসেছে যে উনি, আমি কোট আনকোট করে বলছি, উনি একটি কথা সৈনিকটাকে বলেছেন, বেশি মারার দরকার নাই, অফিসার মানুষ, 2-3 জনকে ফেলে দিও, আমরা এটা দেখব। এবং উনার উপস্থিতিতে আরো একজন সংসদ সদস্য সেখানে ছিলেন। এই সমস্ত সকল তথ্য উপাত্ত, আমরা কি সেই দুজনের নাম জানতে পারি আপনার কাছ থেকে? ব্যারিস্টার ফজলেন্দুল তাপস এবং জনাব জাহাঙ্গীর কবির নাম। ওকে। এই সমস্ত সকল তথ্য প্রমাণ তৎকালীন তদন্তে বের হয়ে এসেছিল। কিন্তু দুঃখজনক হচ্ছে যে সেই প্রমাণগুলা, তথ্যগুলা কি কোনো ইমপ্লিমেন্টেশন, তাদের কি বিচারের আওতায় আজ পর্যন্ত আনা হয়েছে? জি ডক্টর সুবাইল, আমি একটু আপনাকে থামাই, আমি আবার আপনার কাছে আসব। আমরা একটু জুলকারনাইন খান সাহেব এখানে আছেন। আপনি অনুসন্ধানী সাংবাদিক, এবং আমি তো মনে করি বাংলাদেশে যাদেরকে আমি আমার চারপাশে সাংবাদিকতায় দেখি, তাদের মধ্যে সবচেয়ে রিসোর্সফুল সাংবাদিক আপনি। এবং আমি শুনতে চাই যে এই পুরো ঘটনাবলী 2009-এর 25-26-কে কেন্দ্র করে যা ঘটলো, সে সম্পর্কে আপনার অবজারভেশন বা আপনার ফাইনাল কনক্লুশনটি আসলে আগে শুনি, পরে একটু জি। আসসালামু আলাইকুম সিলুর ভাই, আসসালামু আলাইকুম সুবাইল এবং মেজর রেজা, এবং যারা দেখছেন। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আসলে পিলখানার এই ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই খুবই এটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না আর কি। কারণ এখানে আমি ব্যক্তিগতভাবে আমার কয়েকজন মেন্টরকে হারিয়েছি। আমি এমন মানুষদেরকে হারিয়েছি যাদেরকে আমি অনেক আমার জন্ম থেকে চিনে এসেছি। সো এটা 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 খুবই বেদনাদায়ক। তো সাংবাদিক হিসেবে, বিশ্লেষক হিসেবে, এবং একজন ব্যক্তি যে তার কাছের মানুষদের হারিয়েছেন, সে হিসেবে আমি বহু আগে থেকে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন রকমের তথ্যপত্র সংগ্রহ করা শুরু করি, এবং আমি সুবাইলের সাথে সম্পূর্ণভাবে একমত। আসলে এই ধরনের কোনো ঘটনা আপনি ওভার দ্য নাইট করতে পারবেন না। এবং আমরা দেখেছি যে
বেশ কয়েক মাস ধরে নির্দিষ্ট কিছু ব্যক্তি বিডিআরের সৈনিকদের সাথে কোঅর্ডিনেট করে এসেছেন এবং তারা বেশ পরিকল্পিতভাবেই এই আক্রমণটির ছক এঁটেছেন। কিন্তু এই আক্রমণটির ছক কিন্তু আসলে আপনার এটাই শেষ হয় নাই। ইট ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট স্টেপ টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ আর্মড ফোর্সেস। এর মাধ্যমে তারা যেটা করে, তারা এর মাধ্যমে একটা দেশের সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেয় আর কি, আমাদের যে ব্যাকবোনটা তারা দে কাইন্ড অফ প্যারালাইজড আস। এবং আপনি যদি দেখেন যে কর্মকর্তারাই এখানে গিয়েছিলেন, এই কর্মকর্তারাই তত্ত্বাবধায়ক সরকারের সময় 2006 পরবর্তী সময় এবং এর আগের বিগত সরকারের আমলেও এমন কিছু কার্যকলাপের সাথে তারা লিপ্ত ছিলেন যা বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছে। তারা বিভিন্ন অনেক কাজে চরম সাফল্য দেখিয়েছেন এবং পরিকল্পিতভাবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে পোস্টিং করে নিয়ে আসা হয়েছে বিডিআর এর ভেতরে। এবং এতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কাজ করে, বাংলাদেশে এনএসআই কাজ করে, ডিজিএফআই কাজ করে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, আর্মি সিকিউরিটি ইউনিট আছে, বিডিআর এর নিজস্ব একটা নিরাপত্তা সংস্থা আছে। আপনি কোনোভাবেই এতগুলা সৈনিক মুভমেন্ট করতেছে, আপনার এমপির বাসায় যাচ্ছে, এমপি এসে ভিতরে নামাজ পড়তেছে, অথবা অবসরপ্রাপ্ত বিডিআর এর যে সোলজাররা আছে, ডিএডিরা আছে, তারা বিভিন্ন পলিটিশিয়ানদের বাসা থেকে মিটিং করছেন। এগুলো আসলে কোনোটাই আননোটিসড হওয়ার কথা না আর কি। হ্যাঁ, এগুলো কোনোটাই আননোটিসড হওয়ার কথা না এবং প্রত্যেকটারই আপনার রিপোর্ট হওয়ার কথা, প্রত্যেকটারই ইনকোয়ারি হওয়ার কথা এবং প্রত্যেকটাই আপনার তদন্ত হওয়ার কথা ছিল। কিন্তু এরকম কিছুই আমরা শুনতে পারি না যে এরকম কোনো কিছু অ্যাকচুয়ালি হয়েছে। এবং 25শে ফেব্রুয়ারি যে ঘটনাগুলো ঘটে, আপনি আমাকে একটা জিনিস বলেন, একটা জায়গায় একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এখানে মানুষদেরকে মারা হচ্ছে, আপনি বুঝতে পেরেছেন যে এখানে মানুষ হত্যা করা হচ্ছে, ভারতীয় টেলিভিশন চ্যানেলেও সেটা প্রকাশ করা হয়েছে, এবং আপনি বিকাল 3টার দিকে এই হত্যার সাথে লিপ্ত ব্যক্তিদেরকে গাড়িতে করে নিয়ে আপনার কার্যালয়ে চা বিস্কুট খাওয়াচ্ছেন। এটা হাউ প্যাথেটিক ইট ক্যান বি, হাউ প্যাথেটিক ইট ক্যান বি ফ্রম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আপনি এই কাজটা করতে পারেন কিভাবে? তারা কি ওখানে ড্রামা করতেছিল? তারা কি ওখানে নাচতেছিল? এবং এই যে নিয়ে এসে এদেরকে যে একটু মোরাল বুস্ট দেওয়া, এটা আপনি কেন করতে গেলেন? হোয়াই ডিড ইউ ইন্টারফেয়ার ইন দ্যাট? আপনার তো কোনো অভিজ্ঞতা ছিল না, আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলছি। উনি কাজটা কেন করলেন? এবং ওনার যেই ওনার সাপোর্টে যিনি ছিলেন তখনকার চিফ অফ আর্মি স্টাফ, হি ওয়াজ অলসো ভেরি মাচ নিউট্রালাইজ, হি ওয়াজ অলসো লাইক ভেরি মাচ কাম অ্যান্ড কোয়াইট। এবং আর যে জেনারেল সাহেবের নাম আসলো সামনে, ইউ উইল সি প্রত্যেকে বেনিফিটেড হয়েছে, এদের প্রত্যেকেই এন্ড অফ দ্য ডে দে আর বেনিফিটেড ইন সাম ওয়ে। মাঝখান দিয়ে বিপদে পড়েছে সেই সমস্ত অফিসাররা যারা একটু ভোকাল হওয়ার চেষ্টা করেছে। অনেককে জঙ্গি বানা দেওয়া হয়েছে, অনেককে মেরে ফেলা হয়েছে, অনেকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, অনেকে গুম করা হয়েছে। কেন? আপনি যদি এর গভীরে যান, উত্তরটা একই। কারণ বাংলাদেশে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারে এরকম মিলিটারি কর্মকর্তা হয়তো বিশেষ একটা গোষ্ঠীর জন্য থ্রেট। বিশেষ একটা গোষ্ঠী চায় না বাংলাদেশে সেনা কর্মকর্তারা অথবা বাংলাদেশের সেনাবাহিনীতে এ ধরনের কর্মকর্তার সৃষ্টি হোক, যারা দেশকে নিরাপদ রাখতে, দেশের নিরাপত্তার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করতে রাজি হবে। এছাড়া আমার কাছে আর কোনো কারণ আসলে আপনার পরিষ্কার মেজর রেজা এবং ক্যাপ্টেন সুবাইল বলবেন। আমি আবার আপনার কাছে আসবো, তখন যদি আপনি কোনো আরো কিছু যোগ করতে চান, কোনো তথ্যপাত্র যেটা দর্শকদের কাজে লাগবে। এবং পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আমরা আশা করি যে এই ঘটনা প্রবাহের সুষ্ঠু তদন্ত বা তদন্তের যে রিপোর্ট, সেগুলো প্রকাশিত হবে, বিচার হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেভাবে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া যায় সেটার চেষ্টা সরকার করবে পরিবর্তিত পরিস্থিতিতে। মেজর রেজা, আবার আপনার কাছে আসি, যেখানে আপনি শেষ করেছিলেন। এবং যেহেতু আমরা চারজনে মিলে কথা বলছি, খুব বেশি সময় নেই, আমি শুনতে চাই যে তারপরে কি ঘটলো। এবং আমি জানি যে আপনি যথেষ্ট সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন, কেন গেলেন এবং সেই সাফারিংসটা কি ধরনের সাফারিংস একটু যদি আমাদেরকে বলেন। জিলুর ভাই, থ্যাংক ইউ।
আপনার আমি 25 তারিখ পর্যন্ত খালি শেষ করেছিলাম। 26 তারিখ আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদেরকে পারমিশন দেয়া হবে, অন্তত পক্ষে আমরা যেন আমাদের পরিবার যারা আছে, আমরা আর্মিতে যারা ঢুকেছি শপথ নিয়েই ঢুকেছি যে না ঠিক আছে দেশের জন্য আমি মরতে প্রস্তুত, বাট আমার বউ বাচ্চা তারা কোনো অন্যায় করেনি। আমাকে অবশ্যই তৎকালীন, এটা আমার দেয়া, যে এমিরেটাস ফিল্ড মার্শাল অর্থাৎ তৎকালীন মইনু আহমেদ, অর্থাৎ তার এটা দেয়া উচিত ছিল আমাদেরকে যে পিলখানার ভিতরে কমান্ডাররা অপারেশন করুক এবং যে সমস্ত ফ্যামিলিজ ওইখানে আটকানো আছে, কোয়ার্টার গার্ডের মধ্যে আটকানো আছে, বিভিন্ন সৈনিক মেসের মধ্যে আটকানো আছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে রাখা আছে, তাদেরকে অন্তত বের করে আনার পারমিশন আমাদেরকে দিক। বাট 26 তারিখ বিকাল পর্যন্ত এটার কোনো পারমিশন আমাদেরকে দেয়া হয়নি, অথচ আমাদের বহু কমান্ডো প্যারাশুট পরে ওয়েট করছে, না ঠিক আছে তাদেরকে পারমিশন দেয়া হবে। আমি একটু জাস্ট আপনাকে সময়টা বলে রাখি, 6 to 7 মিনিটস ম্যাক্সিমাম, ওকে, এর মধ্যে শেষ করবেন। এরপরে আপনার 26 তারিখ বিকালে দিস দি ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড হিস্ট্রি যে একজন 46 ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম উনি সবাইকে জড়ো করে আবাহনী মাঠে উনি বললেন যে ঠিক আছে আমরা এখন ধানমন্ডির এইখান থেকে ট্যাঙ্ক আছে, এপিসি আছে, আমরা অপারেশন করব। দিস দি ফার্স্ট টাইম যে কমান্ডার ওইখান থেকে পালিয়ে গেছেন, উনি লিটারেলি ওখান থেকে পালিয়ে গেছেন, কোনো অপারেশন উনি করেননি, তাকে কেউ আর খুঁজে পাচ্ছে না, অর্থাৎ আর্মির কোনো অপারেশন হয়নি। এরপরে আমরা 26 তারিখে জেনারেল মইনু আহমেদের সাক্ষাতের জন্য প্রচণ্ড ক্যাওয়াস হয়, অর্থাৎ সেনাকুঞ্জের সামনে আমরা জেনারেল মইনু আহমেদকে আবেদন করি যে যে কোনো মূল্যে আমাদেরকে পারমিশন দেয়া হোক, কিন্তু তারপরেও আমরা কোনো পারমিশন পাইনি। এটা হচ্ছে শুধুমাত্র ছিল 25 এবং 26 তারিখ। 27 তারিখ আমাদেরকে মইনু আহমেদের তরফ থেকে বলা হয় ঠিক আছে এখন পারমিশন দেওয়া হচ্ছে, অর্থাৎ সার্চ অ্যান্ড রেস্কিউয়ের অপারেশন। আপনারা সবাই টিভিতে দেখেছেন যে সব আর্মি অফিসাররা ঢুকছে ওইখানে। আমাদের মেজর আজাদ স্যার ছিলেন, অর্থাৎ উনি আমাদের কোম্পানি কমান্ডার ছিলেন, আমিও একজন প্লাটুন কমান্ডার ছিলাম, যেটা হচ্ছে যে উনি কাঁদতে কাঁদতে ঢুকছেন পিলখানার ভিতরে এবং তারপরে আপনারা শুধু টিভিতে বিভিন্ন জায়গায় লাশ উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে, এই ধরনের ছবিগুলোই শুধু এসছে। তখন আর কোনো কাউকে বাঁচানোর জন্য না, সবাই যারা মারা গেছে তাদের ডেড বডি উদ্ধার করার জন্য অপারেশন খালি করানো হয়েছে, আর কোনো কিছুই না। দ্যাট ওয়াজ দি ফেট অ্যান্ড আইরনি অফ ফেট ওয়াজ দ্যাট যে আমাদেরকে একটা কর্ডনের মধ্যে রেখে আমাদের ব্রাদার অফিসারদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে, আর কিচ্ছু না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড হিস্ট্রি দ্যাট আমরা নিজেদের আর্ম ফোর্সেসের ব্রাদার অফিসারদেরকে নিজেরা কর্ডন করে নিজেরাই হত্যা করেছি, দ্যাটস অল। এবং এর সঙ্গে আমাদের বেশ কিছু ক্ষমতালোভী জেনারেল এবং ক্ষমতালোভী পলিটিশিয়ানস জড়িত। 1 মার্চ আমরা ইন দ্য মিন টাইম আমরা দেখি বিডিআরের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুন, উনি বিডিআরের ভিতরে যে উনি তাদেরকে দুধ কলা খাওয়াচ্ছেন, তারা তার বাবা বা এবং তাদেরকে প্যাসিফাই করার চেষ্টা করছেন। আমরা শুধু এইটুকু দাবি করি যে আমরাও তো প্রতিরক্ষা বাহিনীর সদস্য, আমাদেরও মা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুতরাং উনি কেন আমাদের মধ্যে আসতে ভয় পাচ্ছেন? ওনারও আমাদের মধ্যে এসে যাদের 57 জন আর্মি অফিসার মুক্তিযুদ্ধের পরে এতজন বা মুক্তিযুদ্ধ এতজন মারা যায়নি, ওনার এসে আমাদেরকে প্যাসিফাই করা উচিত বা আমাদের সঙ্গে কথা বলা উচিত। আমাদেরও অনেক কিছু বলার পরে গিয়েছিলেন তো ক্যান্টনমেন্টে, উনি গিয়েছিলেন এবং তখন তাকে আমরা আমাদের প্রপার দাবিগুলো তুলে ধরি যে ম্যাডাম আপনার এই ঘটনা আমাদের কাছে প্রমাণ আছে, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন এটা জিজ্ঞাসাবাদ করার। অনেক অফিসার অনেকগুলো, সেখানে আমরা যে কথাগুলো বলেছিলাম শুধু আমাদের আবেগের কথা মাত্র, যেহেতু আমাদের ব্রাদার অফিসার অনেকেই মৃত এবং আমরা তাদের লাশ রিসিভ করেছি, আমরা শুধু বলেছিলাম যে আপনি অন্তত এটা সুষ্ঠু তদন্তটা করেন। কিন্তু সেইখান থেকে ডিজিএফআই যারা যারা কথা বলেছিল সকলের নামগুলো নোট করেন এবং তাদেরকে পরবর্তীতে বিভিন্নভাবে
আপনার হেনস্থা করানো শুরু হয়। যেমন আমি শুধু আমার ব্যক্তিগত কথাটা বলি, আমি অন্য অনেকের কথাই বলবো না, কারণ হচ্ছে এটার লিস্টটা এত বড় যেটা বলে শেষ করা যাবে না। আপনি বোধহয় তৎকালীন সুনিতা পাল এবং রিপোর্টটাও পড়েছিলেন, জয় মানে সজীব ওয়াজেদ জয়ের রিপোর্টটাও পড়েছিলেন, যে বাংলাদেশ আর্মির মধ্যে ইসলামী মিলিটিস্ট যাদের ইয়েগুলো এসছে 2006 মানে 1 থেকে 2006 পর্যন্ত 35% ইসলামী মিলিটিস্ট বাংলাদেশ আর্মিতে রিক্রুটেড। So we being totally branded as Islamic militist, and that's Bangladesh Army. And that was what is shame for Bangladesh Army, যে আমরা চ্যালেঞ্জ করেনি। আমি সারা বাংলাদেশে 6 স্ট্যান্ড করেছি ভাই, আমি এসএসসিতে স্ট্যান্ড করেছি, আমি বাহিরে স্কলারশিপ না নিয়ে আমি বাংলাদেশ আর্মিতে ঢুকেছি জাস্ট ইসলামিক মিলিটিস্ট হওয়ার জন্য না, জাস্ট দেশ সেবা করার উদ্দেশ্যে এবং দেশ মাতৃকার জন্য আমি এসেছি। এরপরে আপনার পুরো প্রক্রিয়াটাই ছিল হচ্ছে আমাদের আপনার সঙ্গে কি হলো সেটুকু যদি, আমার হাতে খুব বেশি সময় নেই, সেটুকু যদি একটু শুনি। আমি এরপরে আপনার আমার মেজর র্যাঙ্ক ডিউ হয় হচ্ছে 30শে জুলাই 2009। আমাকে শুধু আমার ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স ছিল না বলে আমাকে কোনোভাবেই 25শে ফেব্রুয়ারি কিন্তু আমার তাৎক্ষণিক পোস্টিং হয় একবার সরাসরি আমার মাদার ব্যাটালিয়নে, র্যাব থেকে আমাকে কিক থ্রু করা হয়। আমাকে 30শে জুলাইতে যখন আমার মেজর র্যাঙ্কের জন্য আমাকে পোস্টিং দেওয়া হয় বিআইআরসি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের G2 ইন্টেলিজেন্স হিসেবে, আমাকে কোনোভাবে সেখানে পোস্টিং দেওয়া হয় না, বলা হয় যে ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স নাই। এরপরে আমাকে নভেম্বরের 3 তারিখে ফেয়ারওয়েল দেওয়া হয় কমান্ডো ব্যাটালিয়ন থেকে, এবং তারপরে নভেম্বরের 3 তারিখ রাত্রে, যার পরের দিন আমি র্যাঙ্ক পরে আমি বিআরসিতে জয়েন করব, নভেম্বরের 3 তারিখ রাতে আমাকে অ্যাবডাক্ট করা হয় পিলখানার ভিতর থেকে, এবং 7 থেকে 8 দিন পর্যন্ত আমি জানি না যে আমি কোথায় আছি, আমার চোখ বাঁধা ছিল, আমি কোথায় আছি সেটাও জানি না, আমার পরিবারও আমার কোনো প্রকার কোনো খোঁজ জানে না। আমাকে যখন চোখ খোলা হয় আমি তখন নিজেকে ডিজিএফআইয়ের অফিসের ভিতরে আবিষ্কার করি, তখন আমি সামনে পরিচয় জানতে পারি ইঞ্জিনিয়ার্সের কর্নেল সালে এবং ডিজিএফআইয়ের সিটিআইবির ডিজি ইমরুল কায়েস, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস সাহেবের ছোট ভাই। তো আপনাকে অ্যাবডাক্ট করা হলো কেন? মানে আমাকে ওই যে তখন পিলখানার ভিতর থেকে অ্যাবডাক্ট করা না করা হলো কেন বলে আপনি মনে করছেন, বা কি তথ্য পেলেন? আমাকে পরবর্তীতে জানা হলো যে আমি ব্যারিস্টার ফজলুল তাপসের উপরে বোমা হামলার চেষ্টা করেছি। ওকে, ব্যারিস্টার ফজলুল তাপসের উপর বোমা হামলার চেষ্টা করেছি। তো অল অন এ সাডেন আমি খুব অবাক হয়ে যাই। তো এরপরে আমি মানে জানতে পারি যে তার ওইখানে আপনার একটা এসির কম্প্রেসার ব্লাস্ট করেছে এবং কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাট তখন আমার এখনও মনে আছে, অলমাইটি ফরবিডস, যে ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এখনও স্মরণ করতে পারবেন যদি উনি কথা শুনে থাকেন, যেটা হচ্ছে যে আমি ওনাকে বলেছিলাম, স্যার এটা খুবই লজ্জাকর যে আমি বাংলাদেশ আর্মিতে কমান্ডোতে আলফা পাওয়া, আমেরিকা থেকে আপনার জাম্প মাস্টার এবং এয়ারবোর্ন কোর্সেও আমি ইনস্ট্রাক্টর রিকমেন্ডেশন হোল্ডার, এবং আপনার নেপালেও আমি 28,000 ফিট পর্যন্ত ওঠা। তো আপনি আমাকে বলছেন যে যেখানে কেউ হতাহত হয় নাই সেই ধরনের একটা বোমা হামলা আমি করেছি, এর চাইতে স্যার আপনি বেটার আমাকে 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে মিলান, তাতে অন্তত কিছু লোক মারা গিয়েছে, অন্তত ইজ্জতটা বাঁচবে। তো দ্য আয়রনি অফ ফেট যে উনরা তখন এই জিনিসটা নিয়ে আমার ওয়াইফকে পর্যন্ত তুলে আনে। আমার তখন ব্রেস্ট ফিডেড বেবি, আমার বাবাও নেভি অফিসার ছিলেন, আমার বাবা তখন এটা নিয়ে খুব বেশি মাত্রায় রিটালিয়েট করে, এবং তখন 46 ব্রিগেডে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জেনারেল রেজানুর খান, এটার বদলতেই উনি 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে পোস্টিং হন, ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে। এবং রেজানুর খান তখন আমার বাবা এবং আমার ফ্যামিলির সঙ্গে খুব বাজে মাত্রায় খারাপ আচরণ করেন, এবং তারপরে আমার বাবা এটা নিয়ে অনেক উপর পর্যন্ত যান, এবং তারপরে আমার ওয়াইফকে ছেড়ে দেওয়া হয়, এবং তারপরে আমাকে ওইভাবে রেখে দেওয়া হয়। অলনের সাইডে আমি দেখতে পারি, অর্থাৎ সুবাইলকে আমি চিনতামই না, কিন্তু বাকি 3 জন যে কমান্ডো ছিল তাদেরকে আমি খুব ভালো মতো চিনি, অর্থাৎ মেজর হেলাল, ক্যাপ্টেন রাজীব এবং ক্যাপ্টেন সুবাইল, তাদেরকে আমি খুব ভালো মতোই চিনি যেহেতু কমান্ডো। তো এদের সবাইকে আমি দেখতে পারি এবং জানতে পারি যে আমাদের 5 জনকেই এই জায়গাটাতে ফাঁসানো হয়েছে শুধুমাত্র ব্যারিস্টার তাপসের বা বোমা হামলা কেসে। অনেক করে বলার চেষ্টা করি যে
মানে কোনো জায়গায় বোমা হামলা করতে গেলে অন্তত পক্ষে বোমা সোর্স অফ এক্সপ্লোসিভটা দরকার, জি। কিন্তু তারা কোনো সোর্স অফ এক্সপ্লোসিভ বলতে পারে না। তো আপনি ছাড়া পেলেন কবে? আমি 2010-এর অক্টোবরের 4 তারিখে আমাদেরকে জেলে পাঠানো হয়। কারণটা ছিল তারা কোনোভাবে প্রুভ করতে পারেনি যে আমরা বোমা হামলা করেছি। ওকে, তারপর? আমাদেরকে বলা হয় ভায়োলেটিং গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন, অর্থাৎ আর্মি একটা সেকশন 54, যে আমরা সেনাকুঞ্জে প্রাইম মিনিস্টারের সঙ্গে উদ্ধত আচরণ করেছি। এই জন্য সেকশন 54-এর সর্বোচ্চ সাজা 5 বছরের রিগারাস ইমপ্রিজনমেন্ট, জেলে পাঠিয়ে দেওয়া হয়। এবং দ্যাট ওয়াজ দি স্টার্টিং, যে আমাদের গত 10 বছরের আমার সবচেয়ে করুণ কাহিনী। তো 5 বছর জেল খাটলেন? 5 বছর জেল খাটলাম। 2014 সালের এপ্রিলে আমি বের হই এবং তারপর থেকে আমি কোনো জায়গায় চাকরি পাইনি, আমি কোনো জায়গায় কিছুই করতে পারিনি। যত আমার বাবা তার সমস্ত সঞ্চয় দিয়ে আমাকে যতভাবেই এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, পার্টনারকে ভয় দেখানো হয়, বিভিন্ন জায়গার থেকে ইয়ে করা হয়, কোনো জায়গায় চাকরি হয় না। পরবর্তীতে লিটারালি আমি ভাই উবারে 1 সপ্তাহ গাড়ি পর্যন্ত চালিয়েছি। তারপরে আমাকে লিটারালি ফিল্ডে রাজমিস্ত্রির কাজ করে, আজকে রাজমিস্ত্রির কাজ করে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে। ক্যাপ্টেন সোবাইল, আপনি যেখানে থেমেছিলেন এবং আমরা আপনার কথাও একটু শুনতে চাই, এবং একই সঙ্গে যেহেতু আলোচনাটা শেষও করে আনতে চাই যে এই যে ছাত্র জনতার আন্দোলন, নতুন পরিস্থিতি, নতুন সরকার, আমরা সব কিছু নতুন করে ঢেলে সাজাতে চাই, সেখানে আপনার কোনো এক্সপেকটেশন থাকলে আপনি বলতে পারেন, ইনক্লুডিং সশস্ত্র বাহিনী, আরও বিশেষ করে বললে আপনার সেনাবাহিনী। আমি বলবো যে আসলে এটা আমাদের সেনাবাহিনী। এখন এক সময় বলতাম যে এটা অন্যদের সেনাবাহিনী, এখন আমাদের সেনাবাহিনী। আমি আসলে যেখানে যেখানে এর আগে একটু আগে শেষ করেছিলাম যে তদন্ত কার্যক্রম, আমি সেপ্টেম্বরে যখন ঢাকায় এসে বিচারিক কার্যক্রমের সমন্বয়কারী অফিসার হলাম, তখন এই তদন্ত রিপোর্টে আমি এবং তদন্ত কার্যক্রম চলমান অবস্থায় আমি দেখতে পেলাম যে সুপরিকল্পিতভাবে এই তদন্তকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এবং এটা তৎকালীন ডিজি জেনারেল মইনুল হোসেন, তৎকালীন সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে বিডিআর গোয়েন্দা সংস্থান প্রধান লেফটেন্যান্ট কর্নেল আজিজ, যিনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন, তারা এটা যেমন র্যাবের থেকে যখন কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিত, তারা সেটা সহযোগিতা করতো না। একই সাথে আমি আপনাদেরকে আজকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই। 2009 সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে 3 জন বিডিআর এর ভিতরে 3 জন আত্মহত্যা করে, এবং এই 3 জনই ছিল প্রাইম সাক্ষী। তারা এক অনিবার্য কারণবশত বা কোনো কারণ ছাড়াই তারা আত্মহত্যা করে। এবং তারা কিভাবে আত্মহত্যা করেন, আসলেই তারা আত্মহত্যা করছেন কিনা, এ ব্যাপারে কোনো ধরনের কোনো তদন্ত সংঘটিত হয় না। দ্বিতীয় আরেকটি কথা আমি বলতে চাই, 2009 সালের অক্টোবরের 14 তারিখ, যেহেতু আমি সমন্বয়কারী কর্মকর্তা ছিলাম, আমাকে এবং তৎকালীন ডিজি মইনুল হোসেন স্যার, ওনাকে প্রাইম মিনিস্টার অফিসে ডাকা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার ব্যক্তিগত কক্ষে আমাকে এবং মইনুল হোসেন স্যারকে যান, এবং আমি আমার রিপোর্টটা ওনার কাছে পেশ করি। এবং এই রিপোর্টটা যখন আমি ওনাকে পেশ করি, উনি এটা ছুঁড়ে ফেলে দিয়ে উনি প্রাইম মিনিস্টার হাসিনা, শেখ হাসিনা ছুঁড়ে ফেলে দিয়ে, জি, উনি ছুঁড়ে ফেলে দিয়ে বলেন যে এগুলা কি আবল তাবল নিয়ে আসছো, তোমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তা কেন ফলো করতেছো না, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তা অন্তত ফলো করো বলে উনি চলে যেতে বলেন। তখন জেনারেল মইনুল বলেন যে তুমি এগুলো কিভাবে করছো, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম থাকা যাবে না, কোনো সংশ্লিষ্ট কাজে যাদেরকে পুলিশ থেকে যে রিপোর্টটা দেওয়া হচ্ছে, শুধুমাত্র সেই রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত কার্যক্রমের রিপোর্ট করতে হবে। সেনাবাহিনী বা র্যাবের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট গ্রহণ করা যাবে না। দ্যাট ওয়াজ হিজ ক্লিয়ার ইনস্ট্রাকশন। এরপরে আবার 19 অক্টোবর 2009 তারিখে আমাকে আবার ডাকা হয়। আমি সেই রিপোর্ট কোনোটা চেঞ্জ করি নাই। আমাকে তখন জিজ্ঞাসা করা হয় যে হাউ ডেয়ার ইউ আর। আমি একটাই উত্তর দিছিলাম যে আমি আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারবো।
আমাকে তুলে নিয়ে যায়। 361 দিন আমি বিজিএফ ছিলাম। আপনাকে তুলে নিয়ে গেল কোত্থেকে? বিজিএফের ভিতরে পিলখানার ভিতর আমি থেকে। বিজিএফ হয়ে থাকা অবস্থায় তখন চিনতে পারি যে মেজর রেজার স্যার এখানে। তার আগে আমি তাকে কোনোদিন দেখিও নাই। মানে এটা কি যে আমরা তুলে নিয়ে যেখানে রাখলো আজকে যে আয়নাঘর আমরা দেখছি সেই এক্স্যাক্টলি আয়নাঘরে? ভাই, এইটাই সেই আয়নাঘরের শুরু। ওকে। যে কথাগুলো বলতে চাই, আমার তখন 10 দিন ইসলাম কি করছে। আমার স্ত্রীকে বলছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাও, সে যায়। তো পরবর্তীতে অকথ্য নির্যাতন করা হয়, আমার স্ত্রীকে তুলে নিয়ে আসার হুমকি দেওয়া হয়। তো যে কথাটা বলতে চাই, এরপর তো 5 বছর অন্তরীণ ছিলাম এবং তারপরে বের হয়ে তো আমি বাংলাদেশে থাকতে পারি। কেন আমি বললাম যে এই বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশে, যেটা জুলকারনাইন সাহেব ভাই বলেছেন যে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ভারতীয় সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই বিডিআর বিদ্রোহ, বিডিআর গণহত্যা এবং তার সঠিক বিচার না করার মাধ্যমে গুটি কয়েক সেনা অফিসার তারা গুম, খুন, আয়নাঘরের সূচনা এখান থেকে। আমি এই জন্য প্রত্যেকটা নাম আমি ক্লিয়ার ভাবে বলছি। জেনারেল আজিজ, মেজর জেনারেল মইনুল হোসেন, তৎকালীন ডিজিপি ফজল আকবর, তৎকালীন র্যাব ইন্টেলিজেন্সের লেফটেন্যান্ট কর্নেল জিয়া, পরবর্তীতে জেনারেল জিয়া, যাকে এখন অন্তরীণ করা হয়েছে, তৎকালীন র্যাবের মেজর লেফটেন্যান্ট কর্নেল জিয়ার যে এডিজি অফিস ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, দুঃখজনকভাবে তিনি এখনো সেনাবাহিনীতে আছেন। এদের প্রত্যেকের হাতে রক্ত রঞ্জিত, এদের প্রত্যেকের হাতে গুম, খুন, দুর্নীতি, প্রত্যেকটা জিনিস তাদের হাতে তাদের ছেয়ে আছে। এবং এগুলার মাস্টার মাইন্ড হচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিক, যিনি এই সমগ্র জিনিসটাকে কন্ট্রোল করছেন, সেনাবাহিনীকে ধ্বংস করছেন। আপনি শুনলে অবাক হবেন, সেনাবাহিনীতে নোটশিট প্রমোশন হয়, আনহার্ড ইন দ্য হিস্ট্রি। যে অফিসারের কোনো যোগ্যতা নাই, যে অফিসারের কোনো ফিজিক্যাল কোয়ালিফিকেশন নাই, শুধুমাত্র তাদের দাসত্ব করার মাধ্যমে তাদেরকে প্রমোশন দিয়ে ভালো ভালো জায়গাতে নিয়ে যাওয়া হয় এবং গুম খুনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনি আরো জানেন, আমি আপনাকে এখানে বলে দিচ্ছি যে ইন্ডিয়ান ডলার ক্রেডিট লাইন সেনাবাহিনীতে সৃষ্টি হয়েছে। আপনারা খোঁজ নিন, আপনারা সমাজের আয়না। এই ইন্ডিয়ান ডলার ক্রেডিট লাইনের মাধ্যমে কিভাবে ভারতীয় নিম্নমানের জিনিসগুলাকে সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত করা হয়েছে। ইন্ডিয়া থেকে সে মর্টার কেনা হয়েছে, সেই মর্টার ফায়ার করতে গিয়ে একজন অফিসার 2জন সৈনিক মারা গেছে। জাতি সেগুলা জানে না। কাদের উদ্দেশ্যে, কাদের স্বার্থে এই সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আজকে আমি বলবো যে একটা শৃঙ্খলিত সেনাবাহিনীকে, শৃঙ্খলিত বলতে ভারতীয় দাসত্বের দ্বারা ভারতীয় প্রভুত্বকে বজায় করার জন্য যে শৃঙ্খল সেনাবাহিনীকে পড়ানো হয়েছিল, ছাত্র জনতা আজকে সেই শৃঙ্খলটাকে মুক্ত করছে। আমাদের এখন দায়িত্ব হবে সেনাবাহিনী, স্বাধীন সেনাবাহিনীকে দেশের জন্য, দেশ মাতৃকার জন্য কাজ করা। এবং এই যে গুটি কয়েক, যে দোজ হু ইউ ক্যান কাউন্ট বাই ফিঙ্গার্স, এই সকল অফিসারদেরকে, সে রিটায়ার্ড হোক, সে বর্তমান সার্ভিসে থাকা হোক, তাদের প্রত্যেকের হাত মানুষের রক্তে রঞ্জিত। They should be taken to the task immediately with immediate effect. Thank you. জুলকারনাইন স্যার, সামি। জি জুলু ভাই, আসলে সুবাইল এবং রেজা সাহেব যা বললেন, এরপরে তো আসলে আর বাকিটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি আরো সাথে যা যোগ করতে চাই সেটা হচ্ছে যে পিলখানায় কিন্তু শেষ হয়ে যায় নাই। পিলখানা থেকে বরঞ্চ আসলে ধ্বংসের শুরু হয় আর কি। এবং ধীরে ধীরে আপনি যদি দেখেন, সেনাবাহিনীতে এমন কিছু নীতিমালা ইন্ট্রোডিউস করা হয়। আপনি যখন প্রথমে একটা নীতিমালা ইন্ট্রোডিউস করেন, সেই নীতির সুবাদে যখন কেউ ফ্যাসিলিটি নেয়,
পরে যখন আপনি সেই নীতিটা আবার পরিবর্তন করেন, তখন কিন্তু আপনি সেই ফ্যাসিলিটিগুলো পরিবর্তন করতে পারেন, কিন্তু লোকটাকে শাস্তি দিতে পারেন না। 2009 বিডিআর এই ঘটনার পরে ইমিডিয়েটলি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য বৈদেশিক অভিবাসন নীতি চালু করা হয়, যারা আন্ডারে বেশ কিছু অফিসার আর যারা ফরেন ইমিগ্রেশন নাই, কেউ কারো হয়তো ফরেন স্পাউস ছিল, তারা বিদেশের রেসিডেন্স পারমিট নাই। এটা 2017 সাল পর্যন্ত ছিল। 2018 সালে জেনারেল আজিজ চলে আসার পরে উনি বলেন যে যাদের এগুলা ছিল তাদেরকে এটা বাদ দিতে হবে এবং চাকরি ত্যাগ করতে হবে। প্রায় এই নীতির আওতায় সে প্রায় অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটা করা হয়। বিডিআরে তো আমাদের 57 জন অফিসার শহীদ হয়েছে। আমি বলবো যে 2018 থেকে 2021 সাল পর্যন্ত এই 3 বছরে 217 জন অফিসারকে চাকরিচ্যুত করা হয় সম্পূর্ণ অন্যায়ভাবে। যে ওনাদের অন্যায়টা কি ছিল, ওনারা একটা আগের পলিসির আন্ডারে ইমিগ্রেশনের ফরেন ইমিগ্রেশন নিয়েছিলেন। ওনাদেরকে বলা হয়েছিল যে তোমাদের যদি ফরেন ইমিগ্রেশন থেকে থাকে তাহলে ইউ হ্যাভ টু রিজাইন ফ্রম দ্য কারেন্ট সার্ভিস। ওইখানে আরো কিন্তু 217 জন অফিসারের চাকরিটা চলে যায়। তো এই যে পরিকল্পিতভাবে যে এই কাজগুলো করা হয়েছে এবং এর সাথে যে বিশেষ কিছু ব্যক্তি যাদের নাম আমরা জানলাম সুয়ালের কাছ থেকে, এরা যে জড়িত ছিল, এদেরকে আসলেই আপনার এক্সাম্পলারি পানিশমেন্টের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা কখনোই যে রিফর্মটা আশা করছি সামরিক বাহিনীর মধ্যে, এই রিফর্মটা আসলে আমরা দেখতে পাবো না। আর এখন পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত। তারপরে অনেক এমন অফিসারকে দেখা যাচ্ছে যে যারা এখনো চাকরিরত আছেন। এই নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যম সারির যে অফিসার, তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিদ্যমান যে এরা এখনো কেন অফিসার হিসেবে আছেন, কারণ এদের অনেকেই এমন সব কার্যকলাপ করেছেন যার জন্য সেনাবাহিনীর মাথা হেট হয়ে গেছে। এটা আসলে কোনো মতেই গ্রহণযোগ্য না আর কি। আর বিডিআর হত্যাকাণ্ডের যে বিষয়টা, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই এবং এটা প্রায় 13টা বছর পার হয়ে গেছে। আমরা জানি যে সব ইনকোয়ারি শেষ, তদন্ত শেষ, বেশ কিছু সৈনিককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আপনার সিভিল কোর্টে, কিন্তু এর মাস্টার মাইন্ডটা কারা এটা এখন আমরা জানতে ইচ্ছুক। এটা যেন সরকারিভাবে জানানো হয়, সেনাবাহিনী থেকে যেন এটা কমিউনিকেট করা হয় এবং যারাই এর সাথে জড়িত এদের প্রত্যেককে যেন খুঁজে খুঁজে বের করে আনা হয়, বাংলাদেশে আনা হয় অথবা বিদেশে তারা যেখানেই আছে সেখান থেকে এক্সট্রাডাইট করে যেন বাংলাদেশে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের আইন অনুযায়ী যার যে শাস্তি প্রাপ্য সেই শাস্তিটা যেন তাকে দেওয়া হয়। এটা আমার মনে হয় বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার আছেন ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে, ওনারাই হয়তো নিশ্চিত করতে পারবেন। কারণ আমরা চাই না যে এগুলা নিয়ে আর পলিটিক্স হোক। অনেক পলিটিক্স হচ্ছে, 13টা বছর এই পরিবারগুলো বঞ্চিত হয়েছে যথাযথ বিচারের কাছ থেকে। যে সমস্ত বিচার করা হয়েছে এগুলো সবই আমার কাছে মনে হচ্ছে এগুলো সবই এক ধরনের আইওয়াশরা, আর কিছু না। আপনি তাপসের বিচার করেন নাই, আপনি নানকের বিচার করেন নাই, মতিয়া আপনার ওই সারা খাতুন, শি ডাইড, মে আল্লাহ গিভ হার হোয়াট শি ডিজার্ভস, বাট অন্যরা আরো যারা ছিল, আরো বেশ কিছু আওয়ামী লীগ নেতা এটার মধ্যে ইনভলভ ছিল, এদেরকে আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। তো এগুলো করা হোক। আমরা দেখতে চাই যে বিচার প্রক্রিয়াটা অ্যাটলিস্ট পুনরায় শুরু হয়েছে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং যেই নিহতের পরিবার স্বজনরা আছেন তারা শান্তি পাবেন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সামি। বা আপনারা আর কিছু 30 সেকেন্ডস করে যোগ করতে চাইলে 30 সেকেন্ডস। আমি জাস্ট দুটো জিনিস বলবো জিল্লুর ভাই, যে জিনিসটা আসলেই বলা উচিত, অর্থাৎ জেনারেল জিয়াউল আহসান এখন যিনি মানে আন্ডার ট্রায়াল আছেন, উনার উত্থানটা আমার বলাটা খুবই জরুরি, যেটা কোনো জায়গায় এই পর্যন্ত আসেনি। অর্থাৎ আমরা যারা ছিলাম ওইখানে, আমরা কোনোদিনও পলিটিক্স, অর্থাৎ আমি আমার নিজের কথা বলছি, আমি কোনোদিনও পলিটিক্স অর্থাৎ কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি আমি নিজেও জানি না। প্রথম যখন আমাকে ধরেছে, আমাকে প্রথমেই বলা হয়েছিল যে আমি আইএসআইয়ের মাধ্যমে তারেক জিয়ার কাছ থেকে আমি 6 কোটি টাকা নিয়েছি এবং এই বোমা হামলা করেছি, যেটা খুবই অবনক্সাস ছিল এবং আমার সারা বাংলাদেশের যত অ্যাকাউন্ট ছিল সবগুলো তারা সার্চ করছে। আমার বাবা আমাকে গাড়ি কিনে দিয়েছে, সেটা পর্যন্ত তারা কোন অ্যাকাউন্ট থেকে এসছে সারা বাংলাদেশে কোনো অ্যাকাউন্ট খুঁজেও এটা ট্র্যাক রেকর্ড বের করতে পারেনি যে আমি 6 কোটি টাকা
আমি ইয়েতে নিয়েছি আইএসআইয়ের মাধ্যমে, তারেক জিয়ার মাধ্যমে, অর্থাৎ কোনো বিএনপি বা জামাতের কারো কোনো নেতার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই জেনারেল জিয়া অর্থাৎ তৎকালীন মেজর জিয়া র্যাব 2-এর 2IC, উনার উত্থানটা কোত্থেকে, অর্থাৎ এই বিডিআর ঘটনার পর থেকে উনি র্যাব 2-এ উনি একটা ইন্টারোগেশন সেল খোলেন, 43 জন জওয়ান ওইখানে মারা যায়, এটা বাংলাদেশের অনেকেই জানে না। আর্মির আর নো, বিডিআরের 43 জন জওয়ান ওইখানে মারা যায়। এমনও কথিত আছে যে এমআইয়ের একটা ভিডিও ছিল যেখানে কর্নেল গুলজার স্যারকে দিয়ে বাধ্য করা হচ্ছে কবর খুঁড়তে, এবং তারপরে সেই কবরেই তাকে মানে দাফন করা হয়েছে গুলি করে, এবং সেই ভিডিওটা পর্যন্ত এই জেনারেল জিয়াউল আহসান নিয়ে যান, এবং উনি প্রত্যেকবার এই জেনারেল রেজানুর খান এবং জেনারেল মানে জিয়াউল আহসান উনরা বিভিন্ন জওয়ানদেরকে নিয়ে যান র্যাব 2-র শিয়া ক্যাম্পের ওইখানে, তারা ইন্ট্রোগেট করেন এবং ডেড বডি হিসেবে ফেরত দিয়ে যান। এটার প্রমাণও আছে, অর্থাৎ আমাদের সঙ্গেই এই ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলা কেসেই আরও একজন অফিসার আছে, অর্থাৎ ক্যাপ্টেন ফুয়াদ, সে ছিল তখন G3 অপারেশনস পিলখানা, সে ফুল কন্ট্রোল এবং ইয়েটা মেনটেন করতো, সে এটা কনফার্ম করছে। অর্থাৎ এখান থেকে জেনারেল জিয়াউল আহসানের উত্থান শুরু, এবং সুবাইল যেটা বললো নোটশিটের মাধ্যমে প্রমোশন, জেনারেল জিয়াউল আহসান পিএসসিও করা না বা কোনো ধরনের কোনো লেফটেন্যান্ট কর্নেল হওয়ার মতো কোনো যোগ্যতা তার নাই, তারপরও সে সরাসরি র্যাব হেডকোয়ার্টারে ইন্টেলিজেন্স ডিরেক্টর হন, এবং সেইখান থেকে তার উত্থান আপনারা সবাই দেখছেন। ইন্টারমিডিয়েটে বোধহয় 3rd ডিভিশন পাইছে, আমি লেখাপড়া শুনেছিলাম। এক্স্যাক্টলি, শাহের ভাই ঠিক বলছেন, ইন্টারমিডিয়েট 3rd ডিভিশন পাওয়া, এবং সবাই তাকে জেসি জিয়া নামেই জানে, এবং হাফ প্যান্ট হিসেবে আমরা কনফার্ম ইয়ে করতাম। ক্যাপ্টেন সুবাইল কিছু যোগ করবেন? 30 সেকেন্ডস, আমার হাতে সময় নাই আসলে, তারপরে যেহেতু আসলে আমি শেষে এটাই বলতে চাই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। যদি কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তার মাস্টার মাইন্ডের না ধরা হয়, সেটার রেসিপ্রোকাল ইফেক্ট অনেক আর্মি অফিসার এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এমনকি 2011-তেও একটা সাজানো নাটক হয়েছিল মেজর জিয়া উনাকে দিয়ে, তার সেই ঘটনাতেও অনেক আর্মি অফিসারকে চাকরিচ্যুত করা হয়। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনাপ্রধান অনুরোধ করব যে সমস্ত সামরিক কর্মকর্তা, বিতর্কিত সামরিক কর্মকর্তা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন, এবং যারা ক্ষতিগ্রস্ত, অন্যায়ভাবে চাকরিচ্যুত, তাদের তো জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন না, তাদের সংসার আপনি ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু তারা এই জাতির জন্য, দেশের জন্য যথেষ্ট স্যাক্রিফাইস করছে, তাদেরকে পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আমি একটু যে ছাত্র জনতার যে মোটিভ, যে আমরা সবাই বাংলাদেশি, আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত আমরা বাংলাদেশি, এই পরিচয়টা আমরা যাতে সবাই ধারণ করি, বহন করি, এবং তাহলেই আমরা মনে করি এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। স্যার প্লিজ 30 সেকেন্ডস। জি, একটা কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে চলে যান এয়ারফোর্সের C-130 এয়ারক্রাফটে করে, ওই সেদিন একই ফ্লাইটে তার সাথে করে তারেক সিদ্দিকী এবং তার পরিবারে চলে যান বাংলাদেশ ত্যাগ করে। উনিও খুব সম্ভবত এখন ভারতেই আছেন, তারেক সিদ্দিকী এবং তার স্ত্রী একই হেলিকপ্টারে গিয়েছে, একই বিমানে তারা বাংলাদেশ ত্যাগ করেছে, একই এয়ারক্রাফটে করে বাংলাদেশ তারা ত্যাগ করেছে। এয়ারপোর্টে তাদেরকে নিয়ে আসা হয় একটা বেনসন কালারের পাজরো ভেহিকেলে করে। তো তারেক সিদ্দিকী এখন ভারতে আছেন। তারেক সিদ্দিকী বাংলাদেশের সিকিউরিটি ডাইনামিক্স এমন ভাবে বদলে দিয়েছেন, এমন সব জঘন্য কাজ তিনি করেছেন, যার জন্য আমাদের পুরো বাহিনীগুলোর ইমেজ ধ্বংস হয়েছেই, আমাদের লোকজনকেও অত্যন্ত জঘন্য সব বিভিন্ন রকম কাজকর্মে উনি ইনভলভ করেছেন। এই ব্যক্তিকে যে কোনো ভাবেই হোক বাংলাদেশে ফেরত নিয়ে এসে উপযুক্ত বিচারের সম্মুখীন করতে হবে। এই ব্যক্তিকে ছাড়া আমরা অনেক কিছুরই রহস্য উন্মোচন করতে পারবো না। ধন্যবাদ জুলকারনাইন স্যার। আমি
ক্যাপ্টেন ডক্টর খান সোবাইল বিন রফিক এবং মেজর রেজাউল করিম আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্যে। দর্শক, কথা হচ্ছিল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, এবং এটা কেন হয়েছে এটা আমাদের অতিথিদের আলোচনায় স্পষ্ট, এবং তখন থেকেই এই বিষয় নিয়ে অনেকে কথা বলেছেন, বলবার চেষ্টা করেছেন যে মূল লক্ষ্যটা ছিল আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করা, এবং সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়েছে, কারণ পরবর্তী ঘটনা প্রবাহত প্রমাণ হয়েছে যে আমরা যে সেনাবাহিনীকে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনীর জন্ম, এবং যে সেনাবাহিনীকে আমরা সবসময় দেশপ্রেমিক বলি, সেই সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে, সবাইকে না হলেও কাউকে কাউকে তন্ত্র ব্যবহার করাই হয়েছে দেশের জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। আমরা আমাদের সেই সেনাবাহিনীকে নতুন বাস্তবতায়, নতুনভাবে বাংলাদেশ যেভাবে যাত্রা শুরু করলো 5ই আগস্টের পরে, সেই বাংলাদেশে আমাদের সেই সেনাবাহিনী, সেই সশস্ত্র বাহিনীকে ফেরত চাই। এর জন্য আমরা আশা করব, আমার অতিথিরা বলছেন যে বর্তমান সেনাপ্রধান এবং সরকার প্রধান এই বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করবেন, এবং ওই ঘটনায় যারা দোষী তার পূর্ণ তদন্ত প্রকাশিত হোক, এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে যে সাজা দেয়া সেটা যেন নিশ্চিত করা হয়। সেই সাজাই সব কিছু হবে না, এবং বিশেষ করে যারা মাস্টার মাইন্ড তাদেরকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।